দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। ইসরায়েল মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছিল যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে। সর্বশেষে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সন্তুষ্ট করার জন্য এবং ইরানকে ভয় দেখানোর জন্য 3টি পারমাণবিক কেন্দ্রে আঘাত করেছে, যা আগে থেকেই খালি করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র জেনে শুনেই করেছে যে এতে তাদের তেমন কিছুই হবে না, লোক দেখানো আক্রমণ শুধুমাত্র। ইরানও তার বিপরীতে কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের 6টি বাংকার বাস্টার বোমার বিরুদ্ধে ইরান 6টি মিসাইল ছুড়েছে এবং ইরানও সামরিক ঘাঁটিতে এবং কাতার আগে থেকে জানিয়ে দিয়েছে, সুতরাং সেই বেসগুলো খালি ছিল, কোনো ক্ষতি হয়নি। এটা অনেকটাই পারস্পরিক, আমি বলবো নাটকীয় একটা ক্ষমতা প্রদর্শন, কারণ ইরান জানে যুক্তরাষ্ট্র তাদেরকে আক্রমণ করতে পারে এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে টের পেয়ে গেছে যে ইরানের কি শক্তি আছে। তাই অনেকটা শান্তিপূর্ণভাবেই এই ইসরায়েলি উস্কানির মাধ্যমে যেই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার ব্যবস্থা হচ্ছিল, এখনো পর্যন্ত তা হয়নি, থেমে গেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই যে ইরান প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে নিজের উপর এত বিপদ নিল এবং ইরান এবং ইয়েমেন মিলে শুধুমাত্র এই 2টি দেশ ইসরায়েল এবং পশ্চিমাদের যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের দম্ভের বিরুদ্ধে মাথা তুলে শক্তিশালী ইমানদারের মতো দাঁড়ালো। বাকি একটা আরব দেশ, তথাকথিত সুন্নি দেশরা কিন্তু কোনো ভূমিকা রাখল না। উল্টা তারা ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করে চলেছে এবং ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য রক্ষা করে যার যার দেশের জনতার বিরুদ্ধে গিয়ে নিজেদের সিংহাসন রক্ষার জন্য স্বার্থপরের মতো ব্যবহার করে চলেছে। এই অস্ত্র তৈরির, সমস্ত সামরিক শক্তি তৈরির সকল কিছুর অর্থ প্রদানকারী হচ্ছে এইসব সুন্নি আরব দেশের রাজাবাদশারা। তার মানে এইসব সুন্নি আরব দেশের রাজাবাদশার অস্ত্রেই কিন্তু আমাদেরই মুসলমান ভাই প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হচ্ছে, শিশু নারী সবাইকে হত্যা করা হচ্ছে গণহারে। সৌদি আরব ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে ইসরায়েলের ক্যালিব্রেট সিস্টেম ব্যবহার করার জন্য। এই সিস্টেম ব্যবহার করে সৌদি আরবের মানুষের ফোনের কথাবার্তা গোপনে সংগ্রহ করার জন্য। বাংলাদেশে শেখ হাসিনা যা করেছিল, সৌদি আরবও ইসরায়েলের সিস্টেম ব্যবহার করে একই কাজ করছে। মনে আছে সৌদি আরবের সাংবাদিক খাশোগিকে হত্যা করেছিল, একইভাবে টেলিফোন ব্যবহার করে খাশোগির অবস্থান সম্পর্কে জেনেই তুরস্কে সৌদি আরবের এম্বাসিতে খাশোগিকে হত্যা করেছিল। এইসব তথাকথিত সুন্নি আরব দেশগুলা বা মুসলিম দেশগুলা সব প্যালেস্টাইন এবং সমগ্র মুসলিম উম্মার বিরুদ্ধেই কাজ করে যাচ্ছে। যারা ইসরায়েলের সাথে ব্যবসায় নিয়োজিত এবং ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার করে, সেই সকল দেশ আর স্বাধীন নয়, তারা ইতিমধ্যে ইসরায়েলের কাছে পরাধীন হয়ে গেছে। আজকে শহীদ জিয়ার মতো যদি বাংলাদেশি একজন থাকতেন, তবে ওআইসিতে ছুটে যেতেন মুসলিম উম্মাকে একত্র করার জন্য এবং সবাইকে বলতেন ইসরায়েলকে বর্জন করতে। এমনকি ইমরান খানও যদি জেলের বাইরে থাকতেন, উনিও সেই দায়িত্বটা পালন করতেন। আমাদের এখন খুব খারাপ সময় যে আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা যেই অবস্থার মাঝে দিয়ে যাচ্ছে না কেন,
এই সকল কিছুই আমাদের জন্য একটি পরীক্ষা। তাই চলুন আমরা শিয়া সুন্নি ভাগাভাগি না করে, আলাদা চোখে না দেখে সবাইকে এক মুসলমান হিসাবে দেখি এবং ভাই ভাই হিসাবে একসাথে কাজ করে যাই এই মুসলিম উম্মাহ রক্ষার্থে এবং বিশ্বে শান্তি রক্ষার্থে। এবং অপরদিকে ইরানের ভয়ঙ্কর রকম মিসাইল আক্রমণের কারণে ইরান যেই ক্ষমতা তাদের প্রদর্শন করেছে এবং ইসরায়েলের যেই ক্ষতি সাধন করেছে, তাতে ইসরায়েল প্রায় ধ্বংসপ্রাপ্ত। ইসরায়েলের গোলাবারুদ তেমন নেই বললেই চলে, হয়তোবা সপ্তাহ দুয়ের মতো আছে। এবং এই গোলাবারুদ যেই পরিমাণ ইতিমধ্যে এই 10 দিনের যুদ্ধে বা এই যুদ্ধের মাঝখানে ইসরায়েল যেই পরিমাণ গোলাবারুদ খরচ করেছে বা ব্যয় করেছে, সেইটা পূরণ করতে হলে আরও 2 বছর লাগবে। সুতরাং ইসরায়েল চাইলেও এই যুদ্ধ আর চালিয়ে যেতে পারবে না। কিন্তু ইরানের মিসাইল ভান্ডার বিশাল, যা দিয়ে তারা 6 মাস বা তারও উপরে প্রতিদিন একইভাবে ইসরায়েলে গোলাবর্ষণ করে যেতে পারবে। ইরানের আঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পা ধরাধরি করছিল যে কোনোভাবে এই যুদ্ধবিরতি যেন করা হয়, কিন্তু ইরানের কোনো আগ্রহ ছিল না এই যুদ্ধবিরতির, কারণ তারা জানে তারা চালিয়ে যেতে পারবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের নাটকীয় পারস্পরিক আঘাতের পরে ট্রাম্প অত্যন্ত গর্বের সাথে বলেছে যে যুদ্ধবিরতি সে করতে পেরেছে। ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েল, মাথা খারাপ ইসরায়েল, আবার ইরানে আক্রমণ করে বসেছে, যুদ্ধবিরতিকে লঙ্ঘন করেছে। যদিও এটা কোনো লিখিত বা স্বাক্ষরিত কোনো যুদ্ধবিরতি ছিল না, একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে তারা একজন আরেকজনকে আঘাত করা থামিয়েছিল। কিন্তু ইসরায়েল তা আবার শুরু করে নিজের ধ্বংসকেই ত্বরান্বিত করল। আরব দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ক্রমাগত ইরানের উপর আক্রমণ করে গেছে। ইসরায়েল কাতারের যুক্তরাষ্ট্রের সামরিক বেস থেকে বিমান ব্যবহার করে সেই বিমান দিয়ে তাদের যুদ্ধ বিমানগুলোতে জ্বালানি প্রদান করেছে। একইভাবে সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইরানে আক্রমণ করেছে। শুধু তাই নয়, জর্ডানের আকাশপথ ব্যবহার করে ইরানে আক্রমণ করেছে। উল্টা জর্ডান ইরানের মিসাইল বা কিছু ড্রোন তারা ভূপাতিত করেছে, যেখানে ইরান এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে নিজের ক্ষয়ক্ষতি করে, কিন্তু এই আরব দেশের রাজা বাদশারা প্যালেস্টাইনের জন্য তথা বিশ্ব মুসলিম উম্মার জন্য কোনোই কাজই করছে না। এই আরব দেশের তথাকথিত সুন্নি দেশগুলা ইসলামের কোনো কাজেই আসছে না। ইজিপ্ট হচ্ছে প্যালেস্টাইনে খাদ্য সরবরাহ বন্ধ রাখার গত 1 বছর যাবৎ এরা খলনায়ক। শুধু তাই নয়, গাজায় যখন গণহত্যা শুরু হয়, তখন গাজা থেকে যেই সকল মানুষ পালিয়ে যেতে চায়, তাদের কাছ থেকে অনেক উচ্চ মূল্যে চাঁদা নিয়ে এই সিসিরি বন্ধু ব্যবসায়ী সংগ্রহ করে আজকে অনেক ধনী হয়েছে, মিলিয়নস অফ ডলার তারা রোজগার করেছে। আবার যখন বাইরে থেকে সাহায্যের জন্য সারা দুনিয়া থেকে বিভিন্ন মানুষ ইজিপ্ট হয়ে প্যালেস্টাইনে প্রবেশ করার চেষ্টা করে, এই ইজিপ্ট তাদেরকে সেখানেও বাধা দেয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই,
সে প্যালেস্টাইনিদেরকে যারা জর্ডানে ছিল তাদেরকে গ্রেফতার করেছে এবং ইসরায়েলের জন্য জর্ডানের আকাশপথ খুলে দিয়েছে। এইসব আরব দেশের বেশিরভাগ জনগণ ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু তাদের বাদশারা ইসরায়েলের সাথে ব্যবসায় জড়িত। ইসরায়েলে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের এক ব্যবসা আছে, অ্যাফিনিটি পার্টনার্স। এই ব্যবসায় সৌদি বাদশাহ সালমান $2 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই কোম্পানি ইসরায়েলের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা। তারা জাহাজ এবং অন্যান্য অস্ত্র তৈরি করে সেই অস্ত্রই ব্যবহার করেছে গাজায়, এবং যার মাধ্যমে গাজায় আল শিফা হসপিটালে আক্রমণ করেছে। এই অ্যাফিনিটি পার্টনার্স আবার ফিনিক্স ইনভেস্টমেন্ট কোম্পানিরও মালিক, এবং এই ইনভেস্টমেন্ট কোম্পানি আলবেট সিস্টেম নামক একটি ইসরায়েলি অস্ত্র তৈরির কারখানার মালিক। এবং এই গাজায় যত অস্ত্র ব্যবহার করা হয়েছে তার 85% অস্ত্র কিন্তু এই আলবেট সিস্টেম থেকে এসেছে। আবার এদেরই মালিকানা আছে ফিনিক্স হোল্ডিং, যারা ইসরায়েলে প্যালেস্টাইনের দখল করা জায়গায় বাড়িঘর তৈরি করে এবং সেগুলোর ইন্স্যুরেন্স প্রদান করে। এই তুরস্কের এরদোগান কথায় কথায় কিন্তু প্যালেস্টাইনিদের জন্য অনেক দোয়া করে, কিন্তু সে ইসরায়েলের যুদ্ধ বিমানের পাইলটদেরকে তুরস্কে প্রশিক্ষণ দেয়। শুধু প্রশিক্ষণেই না, তুরস্কের মাটিতে তাদেরকে প্র্যাকটিস করারও সুযোগ দেয়, এবং তুরস্কের পাইলটরা ইসরায়েলের নাভাতিম বিমানবন্দরেও তারা প্র্যাকটিস করে। কি মধুর সম্পর্ক তাদের মাঝখানে। ইসরায়েলের এনার্জি কোম্পানি দুরাদ এনার্জি, যারা সকল ইসরায়েলি সামরিক স্থানে বিদ্যুৎ সরবরাহ করে, যার বৃহত্তম শেয়ার হোল্ডার হচ্ছে ওজুল্লু হোল্ডিং, এবং তার মালিক হচ্ছে এরদোগানের ঘনিষ্ঠ বন্ধু আহমেদ ওজুল্লু। ইসরায়েলের যেই জ্বালানি প্রয়োজন হয় তার 40% আসে আজারবাইজান থেকে টার্কি হয়ে তারপর ইসরায়েলে। 4000 টার্কিশ ইসরায়েলি গাজায় গণহত্যায় অংশগ্রহণ করে, অথচ টার্কিতে তাদের কোনো বিচার হয়নি, তাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। এরদোগানের ছেলেও ইসরায়েলের সাথে বহুদিন যাবৎ ব্যবসায় জড়িত, এমনকি তাদের একটি জাহাজও ইয়েমেনের কাছে ধরা পড়ে। ইয়েমেন তাদেরকে ছেড়ে দেয় এই বলেই শেষ সতর্কবাণী দিয়ে যে মুসলিম হত্যায় যেন তারা অংশগ্রহণ না করে। ইন্দোনেশিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালিত হয় ইসরায়েলিদেরকে দিয়ে। এনএসও, কান্ডিরো, উইন্টিগো, ইন্টেলেক্সা, এরা সবাই 2018 সাল থেকে ইন্দোনেশিয়ায় কাজ করছে। এই কোম্পানিগুলা গঠিতই হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা A200 সদস্যদেরকে দিয়ে। দুঃখের বিষয় হচ্ছে পাকিস্তানেও কিন্তু ইসরায়েলি সেই ক্যালিব্রেট আড়ি পাতার যন্ত্র ব্যবহার করছে ইসরায়েলের, যা দিয়ে পাকিস্তানের জনগণের ফোনের কথাবার্তাও ইসরায়েলিদের যন্ত্রের মাধ্যমেই শোনা হচ্ছে। যেই দুবাইতে সারা দুনিয়া থেকে মানুষ বেড়াতে যায়, বাংলাদেশের যত চোর বদমাশ আছে এরাও দুবাইয়ে অর্থ জমিয়ে সেখানে বাড়ি গাড়ি করে ফুর্তি করে। সেই দুবাই বা সেই ইউএই কিন্তু গাজায় হত্যায় ইসরায়েলের সাথে হাতে হাত মিলিয়ে সকল সাহায্য করছে ইসরায়েলকে এই গণহত্যায় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে। 2021 সালে ইউএইর রাষ্ট্র মালিকানাধীন
কোম্পানি এজ গ্রুপ ইসরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে ড্রোন নির্মাণ করার জন্য, এবং সেই ড্রোন ব্যবহার করেই গাজায় গণহত্যা চালানো হয়। শুধু তাই নয়, এই এজ গ্রুপ ইসরায়েলের সামরিক ঠিকাদার কোম্পানি থার্ড আই তার 30% শেয়ার হোল্ডার। তার মানে এরা গাজায় যত গণহত্যা করছে তার মাঝখানে এই ইউএইর অংশীদারিত্ব হচ্ছে 30%। আর এইসব দেশ নাকি, রাজা বাদশাহ নাকি আবার মুসলমান। ইউএইর সরকারি ইনভেস্টমেন্ট কোম্পানি মোবাডালা ইসরায়েলের তামার গ্যাস ফিল্ডে 11% মালিক। আর এই তামার গ্যাস ফিল্ডের সাহায্যেই ইসরায়েলের সকল সামরিক যন্ত্র, ট্যাঙ্ক সবকিছু চলে গাজায় গণহত্যা চালাতে। এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।